হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। লার্ন উইথ জয়া চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আগের দিন ফুড অ্যান্ড নিউট্রিশন চ্যাপ্টারের ফার্স্ট পার্টটুকু তোমাদেরকে পড়িয়েছিলাম। আজকে ফুড অ্যান্ড নিউট্রিশনের সেকেন্ড পার্টটুকু তোমাদেরকে কমপ্লিট করাবো। তো বুঝতেই পারছো এটা কি ক্লাস? এটা হচ্ছে আপার প্রাইমারির সায়েন্স ক্লাস। আপার প্রাইমারির সায়েন্স ক্লাস পার্টে পার্টে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ উইথ প্র্যাকটিস সেট তোমাদেরকে এই চ্যানেলে করানো হবে। তাই যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ এই যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা এর পিডিএফ থাকবে। আমি যে শুধু পড়াবো তাই নয়, এই পিডিএফও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। আর এই ক্লাসটা তুমি যদি ঠিক করে ফলো করতে পারো তোমরা, তাহলে পরে আশা করি কোনো বই কেনার প্রয়োজন পড়বে না। এতটাই ডিটেলসে কিন্তু এই ক্লাসগুলো করানো হবে। তাই জলদি জলদি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আমার টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাও। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক কমেন্ট সেকশনে পিন করা থাকবে। এছাড়াও সায়েন্স পেডাগজির একটা চ্যাপ্টার অলরেডি করানো হয়ে গেছে। সেই চ্যাপ্টারটি প্লেলিস্টে গিয়ে আপার প্রাইমারির যে প্লেলিস্ট রয়েছে সেটা ফলো করলেই পেয়ে যাবে। এই ভিডিওটাও ভিডিও শেষে প্লেলিস্টে অ্যাড করে দেওয়া হবে। তোমরা আপার প্রাইমারি প্লেলিস্টটা দেখলেই কিন্তু প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে, এবং আগের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো তোমাদের সুবিধার জন্য। তো চলো খুব বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আমি এখানে পিডিএফটি ওপেন করে নিয়েছি। তো দেখো কি লেখা আছে। লেখা আছে যে আপার প্রাইমারির সায়েন্স ক্লাস 2, এটা সায়েন্সের সেকেন্ড ক্লাস। আর ফুড অ্যান্ড নিউট্রিশন চ্যাপ্টারেরই ফার্স্ট পার্টটুকু আগের দিন পড়ানো হয়েছিল, আজকে সেকেন্ড পার্টটুকু পড়ানো হবে। তো চলো শুরু করি। দেখো, সুষম খাদ্য, সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট, তাই তো? তো এই সুষম খাদ্য সম্পর্কে কিন্তু মোটামুটি আমরা সকলেই জানি। ছোটবেলার ক্লাস 6-7 কিন্তু এই সুষম খাদ্যটাকে খুব গুরুত্ব দিয়ে পড়ানো হয়। তো খুব একটা বেশি অসুবিধা হবে না। তো আমরা আরেকবার রিভাইজ করে নিই যে এই সুষম খাদ্যটা কি। দেখো কি বলেছে, ব্যক্তির বয়স, লিঙ্গ, শ্রম ও শারীরিক অবস্থা বিবেচনা করে খাদ্যের 6টি উপাদানের প্রয়োজনীয় চাহিদা পূরণ করে এবং ক্যালোরি চাহিদা পূরণ করে যে খাদ্য পরিকল্পনা করা হয় তাকেই সুষম খাদ্য বলা হয়। তাহলে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট কি? মানে ব্যক্তির বয়স অনুসারে, তার লিঙ্গ অনুসারে সে কি ধরনের কাজ করে। যেমন ধরো যারা মাঠে কাজ করে আর যারা নর্মাল চাকরিজীবী, ঠিক আছে? এবার যারা চাকরিজীবী তারা হয়তো বসে কাজটি করছে, কিন্তু তাদের শারীরিক কায়িক পরিশ্রম ততটা হচ্ছে না, ফলে তাদের যে ডায়েটটা দেওয়া হবে, আর একজন মাঠে কাজ করছে বা খেটে খাচ্ছে, তাদের কায়িক শ্রমটা অনেকটা বেশি হচ্ছে, সেই সব মানুষের কিন্তু খাদ্যের পরিমাণ বা খাদ্যের চাহিদাও শরীরে অনেকটা বেশি হচ্ছে, ক্যালোরি চাহিদা অনেকটা বেশি হচ্ছে। তাই এই দুই ক্যাটাগরির মানুষকে কিন্তু একই ধরনের ডায়েট চার্ট দেওয়া যাবে না। তাহলে ব্যক্তির বয়স, লিঙ্গ, শ্রম আর শারীরিক অবস্থা, মানে ধরো একটা সুগারের পেশেন্ট বা একটা হাই প্রেশারের পেশেন্ট আর একটা লো প্রেশারের পেশেন্ট বা একটা নর্মাল কোনো রোগ না থাকা একটা মানুষের কিন্তু খাদ্যের চাহিদা শরীরে একরকম নয়। তাহলে দেখো, তাহলে এইগুলোকে বিবেচনা করে খাদ্যের যে 6টি উপাদান আমরা আগের দিন পড়েছি, সেই 6টি উপাদানের প্রয়োজনীয় চাহিদা পূরণ করে, মানে আমাদের শরীরে খাদ্যের যে 6টি উপাদান থাকে, প্রোটিন, ফ্যাট, লিপিড, এগুলোর চাহিদা যে পূরণ করে যে ক্যালোরি চাহিদা পূরণ করে যে ডায়েট চার্টটা করা হয়, সেটা হচ্ছে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। ঠিক আছে? এর বেশি খাদ্য খেলেও যেমন আমাদের রোগ হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি কম খাদ্য খেলেও কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ যে সমস্ত খাদ্য গ্রহণ করলে ব্যক্তির বয়স, লিঙ্গ, শ্রম অনুযায়ী তার প্রয়োজনীয় ক্যালোরি ও খাদ্যের উপাদানের চাহিদা পূরণ হয়ে সুস্বাস্থ্য বজায় রাখতে পারে, তাকে আমরা ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য বলে থাকছি। তাহলে আশা করি ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য কি এটা বুঝতে আর তোমাদের কোনো অসুবিধা নেই। তো দেখে নি একজন পূর্ণবয়স্ক
মানুষের কত কিলোক্যালোরি শক্তির চাহিদা পূরণ করতে হবে? একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক 2500 থেকে 3000 কিলোক্যালোরি শক্তি পূরণ করতে হবে। শিশুদের ক্ষেত্রে খাদ্য সহজপাচ্য, প্রাপ্তবয়স্কদের খাদ্য তালিকায় চর্বি জাতীয় খাদ্য ও গর্ভবতীদের ক্ষেত্রে বাড়তি প্রোটিন, লৌহ, ক্যালসিয়াম যুক্ত খাদ্য হতে হবে। আগেও বলেছি যে গর্ভবতী নারী মানে সে নিজের শরীরের সাথে সাথে তার গর্ভে বেড়ে ওঠা সন্তানের খাদ্যের চাহিদাও কিন্তু, শারীরিক খাদ্যের চাহিদাও কিন্তু পূরণ করছে। তাই তাদের সবসময়তেই একটু সবকিছু বেশি পরিমাণে প্রয়োজন হয়। সেটা প্রোটিনের চাহিদাই হোক, শরীরে আয়রনের চাহিদাই হোক, ক্যালসিয়ামের চাহিদাই হোক, বা মানে ক্যালোরির চাহিদাই হোক। তো বোঝাতে পেরেছি সুষম খাদ্যটা অ্যাকচুয়ালি কি, আর বিভিন্ন মানুষের ক্ষেত্রে সুষম খাদ্যের মানে খাদ্যের চাহিদা বিভিন্ন রকম। ঠিক আছে, খাদ্য থেকে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তিটা এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম প্রয়োজন হয়। তাই খাদ্যের চাহিদাও এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম। চলো নেক্সট পেজে যাই। আঁশ বা রাফেজ। তাহলে এই আঁশ বা রাফেজটা কি? এই যে আমরা বলি না যে ফাইবার যুক্ত খাদ্য খাওয়া খুব ভালো, শরীরের মানে শরীরের খাদ্য তালিকায় ফাইবার অবশ্যই থাকতে হবে, শাকসবজি খেতে হবে। এই ফাইবারটাই হচ্ছে আঁশ বা রাফেজ। এই আঁশ বা রাফেজ কিন্তু কোনো খাদ্যের অন্তর্ভুক্ত নয়, এটি হচ্ছে খাদ্যে থাকা দীর্ঘ তন্তুময় বা আঁশ সদৃশ অংশ। কি বললাম যে আমরা যে খাবারটা গ্রহণ করছি, যে খাবারগুলোতে দীর্ঘ তন্তুময় বা আঁশ সদৃশ অংশ থাকে, সেটাই হলো আঁশ বা রাফেজ বা ফাইবার। আমরা ইংলিশে বলি ফাইবার। উদ্ভিজ্জ খাদ্যের সেলুলোজ অংশই হলো আঁশ। আমাদের দেহে পুষ্টি না যোগালেও খাদ্যের মধ্যে অবস্থান করে অন্যান্য খাদ্যের সঙ্গে গৃহীত হয় এবং সরাসরি খাদ্যনালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অপরিপাকৃত অবস্থায় মলের সঙ্গে নির্গত হয়। এটি কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা, রোগ প্রতিরোধ ইত্যাদি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এই যে আমাদেরকে প্রত্যেকদিন বলা হয় খাদ্য তালিকায় ফাইবার যুক্ত খাদ্য কিন্তু অবশ্যই রাখতে হবে। কেন বলা হয়? কারণ এই ফাইবার যুক্ত খাদ্য আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। যারা ডায়াবেটিস রোগী মানে সুগারের রোগী, তাদেরকে কিন্তু এই মানে ফাইবার জাতীয় খাদ্য প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখা প্রয়োজন। এছাড়াও হৃদরোগ, স্থূলতা ইত্যাদি রোগ প্রতিরোধ করতেও কিন্তু এই ফাইবার সাহায্য করে। আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় 20 থেকে 30 গ্রাম রাফেজ বা আঁশযুক্ত খাদ্যের উপস্থিতি থাকা প্রয়োজন। তাহলে আমাদের খাদ্য তালিকায় এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় কত গ্রাম রাফেজ বা আঁশযুক্ত খাদ্যের উপস্থিতি থাকা প্রয়োজন। তখন কি বলতে হবে? 20 থেকে 30 গ্রাম। বিভিন্ন অপশন দেবে, 20 থেকে 30 মানে 20 গ্রাম বা 30 গ্রাম যদি সিঙ্গেল দেয় তাহলে যে কোনো একটা অ্যান্সার হবে, বা মানে যে কোনো একটাই দেবে, হয় 20 গ্রাম দেবে না 30 গ্রাম দেবে। আর যদি 20 থেকে 30 দেয় তাহলে তো 20 থেকে 30ই অ্যান্সার হবে। আচ্ছা, এবার রাফেজ বা আঁশের গুরুত্ব। রাফেজ বা আঁশের গুরুত্ব হচ্ছে এটি খাদ্য পরিপাকে সাহায্য করে এবং জল শোষণ করে মলের পরিমাণ বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। ঠিক আছে, মানে খাদ্য মানে এই ফাইবার যুক্ত খাদ্য খাওয়ার ফলে বাকি যে সমস্ত খাদ্য থাকে তা দ্রুত পরিপাক করতে কিন্তু এই ফাইবার যুক্ত খাদ্য মানে ফাইবারটা সাহায্য করে। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে 3 নাম্বার, শরীর থেকে অপাচ্য বস্তু বের করে দিতে সাহায্য করে। হ্যাঁ অবশ্যই, কোষ্ঠকাঠিন্য যদি দূর করতে সাহায্য করে তার মানে কি, মানে পেটও ক্লিয়ার করে দিতে সাহায্য করছে, মানে শরীরে যত অপাচ্য খাদ্য ছিল সেগুলো কিন্তু বের করে দিতে সাহায্য করছে। দেহের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করছে। এবার শরীরে অপাচ্য বস্তুগুলো যদি সঠিকভাবে বের করে দেওয়া যায় তাহলে কিন্তু দেহের অতিরিক্ত চর্বিও কিন্তু কমে যায় সেক্ষেত্রে। আবার দেখো কি বলেছে, মলাশয়ের ক্যান্সার, অর্শ, অ্যাপেন্ডিক্স, পিত্তথলির রোগ, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগ হ্রাসে সাহায্য করে। দেখো কোষ্ঠকাঠিন্য তো খুব একটা ভালো জিনিস নয়। এই কোষ্ঠকাঠিন্যের ফলে অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকার ফলে অর্শ, মলাশয়ের ক্যান্সার এই রোগগুলো হয়। তবে এই যদি কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় তবে সেক্ষেত্রে এই মলাশয়ের ক্যান্সার, অর্শ এগুলোর ঝুঁকি অনেকাংশে কমে আসছে। এছাড়াও অ্যাপেন্ডিক্স, পিত্তথলির রোগ, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগ হ্রাসে কিন্তু এই ফাইবার সাহায্য করে। এবার দেখি খাদ্য তালিকা। পরিবারের সদস্যদের জন্য সুষম খাদ্য নিশ্চিত করার জন্য খাদ্য পরিমাণ প্রকল্প করা প্রয়োজন।
আমি আগেও বললাম যে এই সুষম খাদ্যের এটাকে কিন্তু মানুষ বুঝে, মানে তাদের শ্রম বুঝে, তাদের বয়স বুঝে, তাদের লিঙ্গ অনুযায়ী এই খাদ্য তালিকা কিন্তু তৈরি করা প্রয়োজন। স্বাস্থ্য রক্ষা ও চাহিদার কথা বিবেচনা করে বিজ্ঞানসম্মতভাবে খাদ্য পরিকল্পনা করাকেই খাদ্য তালিকা বলা হয়। বোঝা গেল? পরিবারের সদস্যদের সুষম খাদ্য পরিবেশনের লক্ষ্যে খাদ্য তালিকা পরিকল্পনা করা হয়। পরিবারের সদস্যদের সুষম খাদ্য পরিবেশনের লক্ষ্যে খাদ্য তালিকা পরিকল্পনা করা হয়। এই যে ক্লাসটা তোমাদেরকে আমি করাচ্ছি, এই যে পিডিএফটা করেছি তোমাদের জন্য, শুধু তোমাদের কথা ভেবে, তোমরা কিন্তু এই ক্লাসটা দেখার পরে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং ক্লাসটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। শুধু ক্লাস নয়, ক্লাস শেষে এই টপিক থেকে প্রয়োজনীয় প্র্যাকটিস সেটও কিন্তু থাকছে, তাই ক্লাসটি শেষ অবধি দেখার অনুরোধ করছি। তো চলো নেক্সট পেজে যাই। দেখো, খাদ্য তালিকা পরিকল্পনায় বিবেচ্য বিষয়। আচ্ছা, খাদ্য তালিকা যখন আমরা এটা তৈরি করবো, এই যে নিউট্রিশনিস্টদের কাছে আমরা যাই যে আমাদেরকে একটি ডায়েট প্ল্যান তৈরি করে দিন, আমরা সেই অনুযায়ী চলবো, তখন এই নিউট্রিশনিস্ট কি দেখে? আমাদের শরীরে কি কি রোগ আছে সেই রোগটা আগে দেখে, আমাদের বয়সটা নেয়, আমাদের ওয়েটটা দেখে, আমাদের শারীরিক পরিশ্রমের পরিমাপ করে এবং তারপরে একটি নির্দিষ্ট খাদ্য তালিকা কিন্তু তৈরি করে দেয়। এই কি কি বিষয় এই খাদ্য তালিকা পরিকল্পনায় মাথায় রাখতে হবে সেটাই এখানে বলা হয়েছে। তো আমরা তো জানি যে বয়স, লিঙ্গ, শারীরিক শ্রমের ধরন, মাত্রা, পেশা ইত্যাদি ভেদে চাহিদা ও রুচি ভিন্ন হয়। হ্যাঁ, এটাই একটু আগেই বললাম। তারপরে খাদ্য তালিকা পরিকল্পনায় আবহাওয়া ও ঋতুর প্রভাব থাকে। খাদ্য তালিকায় সহজলভ্য মৌসুমী খাদ্যদ্রব্য অন্তর্ভুক্ত করে খাবারের স্বাদ ও পুষ্টিগুণের বৈচিত্র্য আনা যায়। দেখো, মৌসুমী ফল বা মৌসুমী সবজি কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে মরশুমে যে ফল বা যে সবজি পাওয়া যাচ্ছে সেই সবজিকে বা সেই ফলকে কিন্তু অবশ্যই ডায়েট চার্টে রাখতে হবে, কারণ এই খাবারগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না। যে মরশুমে যে খাবার পাওয়া যায় সেই অনুযায়ী ডায়েট চার্ট তৈরি করতে হবে। তাহলে দেখো কি বলেছে, খাদ্য তালিকা পরিকল্পনায় আবহাওয়া ও ঋতুর প্রভাব থাকে। কেন থাকে? কারণ এক এক ঋতুতে বা এক এক আবহাওয়ায় এক এক ধরনের ফল বা সবজি পাওয়া যায়। খাদ্য তালিকায় দেহ গঠনকারী খাদ্য যেমন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল ইত্যাদি শক্তি ও তাপ প্রদানকারী খাদ্য যেমন ভাত, রুটি, আলু, চিনি, গুড়, তেল, ঘি, মাখন ইত্যাদি। রোগ প্রতিরোধকারী খাদ্য যেমন ফল, সবজি ইত্যাদি এবং পর্যাপ্ত জল থাকা প্রয়োজন। তাহলে একটা সুষম খাদ্য তালিকায় ওই যে খাদ্যের 6টি উপাদান, এই 6টি উপাদানই কিন্তু মাস্ট থাকতে হবে। তো চলো দেখো আরো কি বলেছে, খাদ্য গ্রহণকারীর খাদ্যাভ্যাস ও রুচির প্রতি নজর দিতে হবে। ধরো একটা পেশেন্ট একটা নিউট্রিশনিস্টের কাছে গেল এবং সে যে ডায়েটটা দিল তাতে করে ধরো ওটস খেতে বলেছে। তো এইবার যে পেশেন্ট সে হয়তো ওটস খেতে পারে না, তার সমস্যা হয় কোনো, ওটস খেলে হয়তো তার অন্য কোনো শারীরিক প্রবলেম হয় বা গ্যাস হয় বা এরকম কিছু হয়, তখন সেক্ষেত্রে কি করতে হবে, তার পছন্দের খাবারটার একটা পরিমাপ করে দিতে হবে যাতে সে সেই খাবারটার দ্বারাই তার ডায়েটটা বজায় রাখতে পারে। তাই বলে কিন্তু সেটা স্ট্রিট ফুড বা বিরিয়ানি নয়। আমি বলতে চাইছি যে সে ভাতই খেলো, সে ভাত পছন্দ করে, সে ভাত খেলো, সে রুটি খেলো না, কিন্তু ভাতের পরিমাপ রেখে খেতে হবে যে কতটা ভাত একটা রুটির সমান, তার বেশি কিন্তু খাওয়া যাবে না। এইভাবেই কিন্তু একটা ডায়েট চার্ট তৈরি করা হয়। সর্বোপরি খাদ্য গ্রহণকারীর জন্য খাদ্য তালিকার খাদ্যদ্রব্য সুষম খাদ্য হয়েছে কিনা তা দেখতে হবে। এই যে বললাম যে ডায়েট চার্ট পছন্দ অনুসারে করা মানেই কিন্তু সেখানে ফুচকা, বিরিয়ানি, মোমো, বার্গার, পিৎজা এগুলো অ্যাড করা যাবে না। হ্যাঁ, কি অ্যাড করতে হবে?
যেগুলো মৌসুমী সবজি, মৌসুমী ফল ইত্যাদি দেখে তার পছন্দের, সে ভাত খেতে পছন্দ করে না, রুটি খেতে পছন্দ করে না, ওটস খেতে পছন্দ করে, সেটাকে বিচার করে সেটাকে তারপরে একটা খাদ্য তালিকায় আনা হবে এবং সেটি সুষম খাদ্য কিনা তাকে সেটা দেখতে হবে। বোঝা গেল? তো এবার খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড কি? দেখো, খাদ্য পিরামিড নিচের স্তরে কি রয়েছে? শস্য বা শস্য জাতীয় খাদ্য, আঁশ বিশিষ্ট এবং জটিল শর্করা বিশিষ্ট খাদ্য, যেগুলো কি করে? আমাদেরকে শক্তি প্রদান করে। তারপরে কি? শাক সবজি আর ফল হচ্ছে দেহ রক্ষাকারী খাদ্য। আচ্ছা, তারপরে কি? মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, মানে প্রোটিনস। তো প্রোটিনস কি? দেহ গঠনকারী খাদ্য। লাস্ট আসছে তেল বা চর্বি, মানে কি? স্নেহ পদার্থ বা ফ্যাট। তাই আমাদের শরীরে কিন্তু এই যে এটা ফ্যাট বলেই যে এটা একেবারেই খাওয়া বন্ধ করে দেবো তা কিন্তু নয়। আমাদের শরীরে কিন্তু ওই খাদ্যের যে 8টি উপাদান, প্রোটিন, ফ্যাট, লিপিড, কার্বোহাইড্রেট, সবই কিন্তু সমান পরিমাণে, মানে যথেষ্ট পরিমাণে থাকা প্রয়োজন। এই হলো খাদ্য পিরামিড। এই খাদ্য পিরামিডটা একবার ভালো করে দেখে নেবে। ব্যাস, চলো নেক্সট পেজে যাই। সাধারণভাবে সবার জন্য খাদ্য নির্বাচনের সময় ক্যালোরি প্রাপ্যতার উপর ভিত্তি করে নিম্নোক্ত অনুপাতে খাদ্য পরিকল্পনা করা উচিত। যেমন প্রোটিন বা আমিষের মোট ক্যালোরি হওয়া উচিত 15%। শর্করা জাতীয় খাদ্যর মোট ক্যালোরি কত? 50 থেকে 60%। স্নেহ পদার্থের কত? সম্পৃক্ত স্নেহ পদার্থ মোট ক্যালোরি 7%। অসম্পৃক্ত স্নেহ পদার্থ 20%। মানে স্নেহ পদার্থের যে দুটো ভাগ, সম্পৃক্ত আর অসম্পৃক্ত, সম্পৃক্তের কত? 7%, আর অসম্পৃক্ত স্নেহ পদার্থ কত বলছে? 20%। এই যে প্রত্যেকটা পার্সেন্টেজ, কত ক্যালোরি, কত কি, এই মোট ক্যালোরি কত প্রোটিন, মোট কত ক্যালোরি শর্করা, কত ক্যালোরি স্নেহ পদার্থ ইত্যাদি, এই যে এইগুলো ছোট ছোট কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? আমাদের খাদ্য পরিকল্পনায় কত ক্যালোরি প্রোটিন বা আমিষের প্রয়োজন? 4টে অপশন দিয়ে দিল, 15, 20, 30, 40। কি অপশন হবে? 15%। দেখো, পুষ্টিবিদরা কিন্তু আমাদের যে দৈনিক খাদ্য তালিকা সেটিকে 4টি শ্রেণীতে ভাগ করেছে। 4টি শ্রেণী কি কি? মানে প্রোটিন বা আমিষ। প্রোটিন বা আমিষের মধ্যে কি পড়ছে? মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম ইত্যাদি, তাই তো? এছাড়াও দুধ আর দুগ্ধ জাতীয় খাদ্য, যেমন দই, পনির, তারপরে হচ্ছে মানে দুধের তৈরি যে জিনিসগুলো আমরা খেয়ে থাকি, যেমন ঘি, মাখন। আবার হচ্ছে ডাল জাতীয় শস্য। ডাল জাতীয় শস্য কিন্তু প্রোটিনের মধ্যেই পড়ছে। ফাইবার জাতীয় খাদ্য, যেমন ফলমূল, শাকসবজি ইত্যাদি। আর একটা কি বলেছে? শস্য দানা। শস্য দানা কোনগুলো? যেমন আমরা কি খাই? ভাত খাই, গমের থেকে তৈরি বিভিন্ন জিনিস খাই, ভুট্টা, মানে কর্ন থেকে তৈরি জিনিস খাই। এইগুলোই হলো এই যে 4টি যে উপাদান, যেগুলো পুষ্টিবিদরা তাদের খাদ্য তালিকায় প্রত্যেকদিন রাখতে বলেছে। এই 4টি উপাদানের কথা মাথায় রেখে আমাদের কিন্তু একটা নিরাপদ খাদ্য অভ্যাস তৈরি করার কথাই কিন্তু পুষ্টিবিদরা বলে থাকে। নিরাপদ খাদ্য অভ্যাস কেমন? যেমন প্রত্যেক দিন 2 থেকে 3 লিটার জল অবশ্যই পান করা উচিত, সকালবেলা ঘুম থেকে উঠে জল খাওয়া উচিত, এবং ডেইলিকার খাদ্য তালিকায় ফাইবার জাতীয় খাবারের চাহিদা বেশি রাখা উচিত, এবং শরীরে ফ্যাটের পরিমাণ কমানো উচিত। এই যে নিরাপদ খাদ্য অভ্যাস, এই নিরাপদ খাদ্য অভ্যাস তৈরির কথাই কিন্তু পুষ্টিবিদরা বলে। কারণ কি? এতে করে আমাদের দেহের যে বিএমআই সেইটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে। আচ্ছা, দেহের বিএমআই কি? বিএমআই হচ্ছে দেহের ভর সূচি, মানে দেহের ওজন আর দেহের উচ্চতা। এই দুটোকে ভাগ করে, দেহের ওজনকে দেহের উচ্চতা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে আমরা এই বডি মাস ইন্ডেক্সটি পেয়ে থাকি, বিএমআই। এই বিএমআই দ্বারাই সে ওবেসিটির পেশেন্ট নাকি তার নর্মাল, মানে কি বলবো, সে নর্মাল ওয়েটে আছে নাকি সে আন্ডার ওয়েট, এইটা কিন্তু বিবেচনা করা হয় এই বিএমআই দ্বারা। দেখবে ডাক্তারের কাছে গেলে অনেক সময় দেখে যে ওবেসিটি আছে কিনা, দেখার জন্য কি করে? প্রথমে ওয়েট মাপে, তারপরে হাইট মাপে, এবং দুটোকে ভাগ করে তখন ওই বিএমআই একটা লিখে দেয়। বুঝতে পেরেছো? যেমন ধরো, একটা প্রাপ্তবয়স্ক মেয়ের, মানে প্রাপ্তবয়স্ক নারীর মানে উচ্চতা, মানে ওজন ধরা গেল 55 কেজি, আর উচ্চতা হলো 1.6 মিটার।
তাহলে সেক্ষেত্রে 1.6 মিটার, আর দৈহিক উচ্চতা মানে এখানে মিটার স্কোয়ার, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তাহলে ওজন যদি লেখা হয় 55 বাই 1.6 স্কোয়ার, কারণ কি এখানে মিটার স্কোয়ার বলেছে, তাহলে 55 বাই 1.6 এর হোল স্কোয়ার। এইভাবেই কিন্তু বিএমআই এটার ইকুয়াল টু যত আসবে সেটাই হয়ে যাবে এই বডি মাস ইন্ডেক্স বা বিএমআই। সাধারণভাবে 20 থেকে 26 মানে 20 থেকে 26 এর মধ্যে বিএমআই হলে সেটা সুস্থতার লক্ষণ। এর মধ্যে বিএমআই যদি হয় তাহলে এটি সুস্থতার লক্ষণ। এবার 26-এর বেশি বা 20-র কম হলে সেটি আন্ডারওয়েট, এবং 26-এর বেশি হলে সেটি ওভারওয়েট ধরা হয়। তো চলো নেক্সট। দেহের ওজনকে উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে বিএমআই পাওয়া যাবে, যেটা আমি বললাম। ধরা যাক একজন প্রাপ্তবয়স্ক নারীর দৈহিক ওজন 55 কেজি, উচ্চতা 1.6 মিটার, তাহলে এর বিএমআই কত হবে? 55 বাই 1.6 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে কিন্তু ওটা করে দেওয়া রয়েছে 21.5। তাহলে 20 থেকে 26-এর মধ্যে বিএমআই কে সুস্বাস্থ্যের লক্ষণ ধরা হয়, এটা আমি আগের পেজেই বললাম, এটা এখানে লেখাও রয়েছে। এবার এই 21.5 মানে কি? তার সুস্বাস্থ্য আছে। আর এর বেশি 26-এর বেশি চলে যাওয়া মানেই সে ওবেসিটির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এবার দেখো খাদ্য শোধন মানে নিশ্চয়ই শোধন শব্দটা মানে তোমাদেরকে আলাদা করে বোঝাতে হবে না, কিন্তু এই খাদ্য শোধনের প্রয়োজনীয়তা কেন? আমাদের শাকসবজি চাষে পোকামাকড় এবং রোগ হলো একটা বড় বাধা। মানে কৃষকরা এই যে জমিতে চাষ করছে, এক্ষেত্রে শাকসবজিতে যে পোকামাকড় ধরা বা রোগ ধরাটা কিন্তু তাদের মানে কি বলবো, চাষবাসের একটা বড় বাধা। যে কোনো রোগ পোকার হাত থেকে গাছকে রক্ষা করার জন্য চাষিরা বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে থাকে। এই দেশে সাধারণত যথেচ্ছভাবে মাত্রাহীন কীটনাশক ব্যবহার হয়। বর্তমানে শাকসবজিতে সব থেকে বেশি কীটনাশক ব্যবহৃত হয়, যা কোনো অপেক্ষমান কাল না মেনেই তোলা এবং খাওয়া হয়। অথচ প্রায় প্রত্যেকটি কীটনাশকই রয়েছে কম বেশি অবশিষ্ট অংশের প্রভাব। দেখো এই যে শাকসবজিকে পোকামাকড়ের হাত থেকে বা রোগ বাধার হাত থেকে রক্ষা করার জন্য প্রত্যেকটা কৃষকই কিন্তু এই কীটনাশক প্রয়োগ করে থাকে, কীটনাশক এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রয়োগ করে থাকে। দেখো শাক, ফল, পান ইত্যাদি ফসলের ক্ষেত্রে কীটনাশকের ব্যবহার প্রতিদিন আমাদের জীবনকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছে। যে সকল জীব মানুষ, গৃহপালিত পশু পাখি, ফসল ও গাছপালার ক্ষতি করে এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে তাদেরকে পেস্ট বলা হয়। তাহলে কি বলা হয় তাদেরকে? যে সমস্ত জীব মানুষ, গৃহপালিত পশু পাখি, ফসল ও গাছপালার ক্ষতি করে এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক বিপর্যয় কেন? একটা কৃষক সারা দিন পরিশ্রম করে যখন একটি ফসল ফলাচ্ছে এবং এই সমস্ত কীটপতঙ্গের আক্রমণের কারণে তাদের ফসল নষ্ট হচ্ছে, তখন কিন্তু তারা মানে সেটাকে কোনো রকম ভাবেই বাজারজাত করতে পারছে না। ফলে তারা যে অর্থ ব্যয় করে এই শাকসবজিগুলো মানে বুনন করছে, বড় করছে, সেই পরিমাণ অর্থ তখন তারা বিক্রি করে কিন্তু পাচ্ছে না। ফলে একটা অর্থনৈতিক বিপর্যয় চলে আসছে। ফলে তাদের মানে সেই পরিমাণ খাবার তারা সেই পরিমাণ শস্য তারা আমদানি করতে পারছে না অন্য জায়গায়। ফলে মানে দেশেরও কিন্তু একটা অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনছে। আর এগুলোকে দমন করার জন্য ব্যবহৃত হয় পেস্টিসাইড। পেস্টিসাইডকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? অজৈব কীটনাশক, এগুলো নানা রকমের অজৈব পদার্থ যেমন আর্সেনেট, ফ্লোরিন যৌগ ও সালফার যৌগ। ছত্রাকনাশক যেমন এই বোরডক্স মিশ্রণ প্লাস কপার সালফেট প্লাস কলিচুন প্লাস জল ভিটাভ্যাক্স প্লাস বেনলেট ও সালফার জিঙ্ক ম্যাঙ্গানিজ যুক্ত কার্বনেট ছত্রাকনাশক ইত্যাদি হিসাবে ব্যবহৃত হয়। আগাছানাশক কি? সিলেক্টিভ কন্ট্যাক্ট আগাছানাশক। এই আগাছানাশককে আবার দুটো ভাগে ভাগ করা হয়। সিলেক্টিভ কন্ট্যাক্ট আগাছানাশক, এতে ফসলের ক্ষতি হয় না, যেমন 2,4-D, DNOC মানে ডাইনাইট্রো অর্থ ক্রেসল, এবং নন সিলেক্টিভ আগাছানাশক যেমন যেগুলো ফসলের ক্ষতি করে, উদাহরণ হচ্ছে সিমাজিন, অ্যাট্রাজিন,
তারপরে রোডেন্টিসাইড মানে ইঁদুর দমনে ব্যবহৃত হয়। দেখো অনেক সময় ফসলের ক্ষেতে কিন্তু বড় বড় গেছু ইঁদুরগুলোকে দেখতে পাওয়া যায়, যেগুলো ফসল কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। এগুলোকে দমন করে কি, যেমন বেরিয়াম কার্বনেট, আলফা ন্যাপথাইল, থায়োইউরিয়া ইত্যাদি। নিমাটিসাইড কৃমির আক্রমণের ক্ষতির হাত থেকে রক্ষা করে। কৃমিও কিন্তু ফসলের মারাত্মক ক্ষতি করে, তাই তখন এক্ষেত্রে এগুলোকে দমন করতে কি ব্যবহৃত হয়, ক্লোরোপ্রিক্রিন, মিথাইল ব্রোমাইড, ইথিলিন, মিথাইল আইসোসায়ানেট ইত্যাদি যৌগ ব্যবহার হয়। তো চলো নেক্সট, বর্ষাকালে শাকসবজি নিরাপদ নয়। শাক পাতা, বিশেষ করে বর্ষাকালে বিভিন্ন শাক পাতায় রোগ জীবাণু বাসা বাঁধে। বর্ষাকালে শাক পাতা অনেক সময় জলে ডোবা থাকে, কাজেই এই সময় শাক পাতা পরিহার করা ভালো। দেখো বর্ষাকালে কিন্তু শাকসবজি কম খাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? বর্ষাকালে বিভিন্ন রকম রোগ জীবাণু কিন্তু বাসা বাঁধে এই শাক পাতার মধ্যে। এছাড়াও বর্ষাকালে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে জল জমে গেছে এবং সেখানে কিছু শাক হয়ে রয়েছে, এগুলো কি ওই জলে ডুবে গেছে। এবার ওই জল কি ভালো জল? বর্ষাকালে যে জলগুলো জায়গায় জায়গায় জমে সেগুলো কি ভালো জল? বিভিন্ন নর্দমা, নোংরা পচা জল এবং বিভিন্ন ড্রেনের জল ইত্যাদি সমস্ত, এবং বৃষ্টির জল সব মিলে একাকার হয়ে যায় এবং এতে থাকে নানা রকম ব্যাকটেরিয়া, রোগ জীবাণু। একটা ড্রেনে মানুষ কি না কি ফেলে, একটা ড্রেনে বিভিন্ন রকম নোংরা ওই ড্রেন দিয়ে যায়। তো এবার এক্ষেত্রে অনেক রকম রোগ জীবাণুর সংস্পর্শে কিন্তু ওই শাক পাতা তখন চলে যাচ্ছে। তখন তার মানে এই শাক পাতা সেই সময় কিন্তু খাওয়া যাবে না। শাক পাতা কখন নিরাপদ? যখন খটখটে রোদে শুকনো অবস্থায় যে শাক পাতাগুলো জন্মাচ্ছে সেগুলো কিন্তু নিরাপদ। এবার দেখো, স্যালাডের সবজি বেশি বিপজ্জনক। স্যালাডের সবজি, বিশেষ করে টমেটো, শসা আমরা কাঁচাই খেয়ে ফেলি। এক্ষেত্রে বিপদের ঝুঁকিটাও বাড়ে। যে সমস্ত সবজিতে দেওয়া বিষ রান্নার তাপে বিনষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, এমনকি যে সমস্ত সবজি না ধুয়ে আমরা খেয়ে থাকি, এটা আদৌ উচিত নয়। খাওয়ার আগে অবশ্যই স্যালাডের সবজি ভালো করে ধুয়ে নিতে হবে, এটা স্বাস্থ্যের জন্য ভীষণ রকম ঝুঁকিপূর্ণ। দেখো টমেটো, তারপরে হচ্ছে শসা, এগুলো কি হয়, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্যালাডে ব্যবহৃত। শসা তো রান্না করা হয় না, শসা কাঁচাই খাওয়া হয়, আর অনেকে টমেটোও কাঁচা খেতেই পছন্দ করে। তো এক্ষেত্রে এই সবজিগুলো যদি ভালো করে ধুয়ে না নেওয়া হয় তখন কিন্তু এই ঝুঁকিটা অনেক অংশে বেড়ে যায়। এই কারণে শোধন করা প্রয়োজন। দেখো বলা হচ্ছে যে তেঁতুল জলে যদি এই সমস্ত সবজি অনেকক্ষণ চুবিয়ে রাখা হয়, তেঁতুল এবং লবণ জলে, তাহলে কিন্তু অনেক সময় এই দেখা যায় যে জীবাণুগুলো এর গায়ে রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এইভাবে শোধন করে কিন্তু এই স্যালাডের সবজি খাওয়া উচিত, নচেত পরিহার করাই শ্রেয়। এবার দেখো, বিষবিহীন বা কম বিষ দেওয়া শাকসবজি। শাকসবজিতে বিষ দেওয়া হয় বিভিন্ন পোকামাকড় এবং রোগের হাত থেকে সবজিকে রক্ষা করতে। দেখো এই যে একটু আগে দেখলাম যে শাকসবজিতে কীটনাশক প্রয়োগ করার কথা বলা হচ্ছে। তো কেন করা হচ্ছে? এই যে অর্থনৈতিক লস সেইটাকে কাটানোর জন্য, সেই অর্থনৈতিক লসটা যাতে না আসে সেই জন্য কি করছে, আগে থেকে সবজিতে নানা রকম বিষ দিচ্ছে। কেন বিষ দিচ্ছে? এই বিষগুলো দেওয়ার ফলে পোকামাকড় সহজে আক্রমণ করতে পারবে না, একটা ইঁদুর এসে সহজেই এই ফসল ধ্বংস করে দিয়ে বেরিয়ে যেতে পারবে না, ও তো ওই বিষ খেয়েই মরে যাবে। তো দেখো এক্ষেত্রে এই শাকসবজি কিন্তু আমরাও বাড়ি আনছি, এই বীজ দেওয়া শাকসবজি কিন্তু আমরা বাজার থেকে কিনে বাড়ি নিয়ে আসছি। তাহলে সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে ওই বীজ দেওয়া শাকসবজিকে খুব ভালো করে শোধন করে, ধুয়ে পরিষ্কার করে তারপরে উচ্চ তাপমাত্রায় ফুটিয়ে খাওয়ার কথা বলা হচ্ছে। বেশি বীজ দেওয়া সবজি কোনগুলো? যে সমস্ত সবজিতে এই বীজ দেওয়া সবজি শাকসবজিও কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হয়। সব শাকসবজি বা সব ফলমূলে কিন্তু সমপরিমাণ বীজ দেওয়া হয় না। তাহলে দেখা যাচ্ছে সব থেকে বেশি বীজ দেওয়া সবজি কোনগুলো? যে সমস্ত সবজিতে বেশি বিষ এবং অধিক বিষাক্ততার বিষ ব্যবহার করা হয় সেই সমস্ত সবজিতেও বিশেষ অবশিষ্ট অংশও বেশি থাকে, বিষের অবশিষ্ট অংশ বেশি থাকে। যেমন বেগুন, হাইব্রিড টমেটো, গ্রীষ্মকালীন টমেটো, শিম, বরবটি, লাল শাক, ফ্রেঞ্চ বিন, গ্রীষ্মকালীন বাঁধাকপি, উচ্ছে, ঢেঁড়স, ক্যাপসিকাম ইত্যাদি। দেখো এই যে ফ্রেঞ্চ বিন, বাঁধাকপি, এগুলো অ্যাকচুয়ালি শীতকালের সবজি।
এবার এগুলোকে যখন গ্রীষ্মকালে এক্সট্রা করে ফলানো হচ্ছে তখন সেক্ষেত্রে কিন্তু এখানে নানা রকম ওষুধ প্রয়োগ করা হচ্ছে, আর সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ওই জন্যই বলা হয় যে মরশুমি সবজি বেশি খাওয়ার কথা। আগেই বলেছি যে একটা ব্যালেন্স ডায়েটের অংশই হচ্ছে মরশুমি সবজি। মরশুমি সবজি কি, যে মরশুমে যেটা ভালো পাওয়া যায়, যে মরশুমে যেটা ভালো হয়, তার জন্য আলাদা করে তাকে কোনো বিষ প্রয়োগ করে বা কোনো ওষুধ প্রয়োগ করে বা সেরকম অ্যাটমসফিয়ার তৈরি করে কিন্তু করার প্রয়োজন হয় না। তাই সেক্ষেত্রে মরশুমি সবজি যখন এমনি হচ্ছে, তাদের সামান্য পরিমাণে মানে সামান্য পরিমাণে যে পেস্টিসাইডটুকু সেইটুকু বাদ দিয়ে কিচ্ছু প্রয়োগ করা হচ্ছে না, ফলে মৌসুমি সবজি কিন্তু খাওয়া খুবই উপকার। এবার হচ্ছে মধ্যম বীজ দেওয়া সবজি। শসা, বরবটি, ফুলকপি, কাঁকরোল, পটল, ঝিঙে, লঙ্কা, পেঁয়াজকলি, চিচিঙ্গা, ধুন্দল আর ব্রোকলি, এগুলো হচ্ছে মধ্যম বীজ দেওয়া সবজি। দেখো কম বীজ দেওয়া সবজি যেমন লাউ, মিষ্টি কুমড়ো, পুঁই ডাঁটা, মিষ্টি আলু, মূলো, গাজর, শালগম, ওলকপি, ডিমা, কলমি, পেঁপে, বিট, ধনেপাতা, লতিকচু ইত্যাদি হচ্ছে কম বীজ দেওয়া সবজি। এগুলোতে খুব একটা বীজের প্রয়োজন হয় না, এমনিই হয়, মানে কচুর লতি লাগিয়ে দিলে এমনি অনেক লতি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব একটা বীজ দেওয়ার প্রয়োজন হয় না। ওই সামান্য পরিমাণে যাতে কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারে সেক্ষেত্রে ওই সামান্য পরিমাণে একটু দেওয়া হয়। বিষ না দেওয়া সবজি, এই সমস্ত শাকসবজি সাধারণত বসত বাড়ির আশেপাশে জন্মে এবং কোনো বীজ দেওয়া হয় না, যেমন কাঁচকলা, তারপরে হচ্ছে লতিকচু, মেথে, আলু, সজনে, ডুমুর, থানকুনি, কলার মোচা, কলার থোর, কচুর শাক, হেলেঞ্চা শাক, সজনে পাতা, শাপলা। দেখো অনেকের বাড়িতেই তো সজনে গাছ আছে, এমনি গাছ বড় হয়ে যাচ্ছে, প্রচুর নতুন নতুন পাতা গজাচ্ছে, সজনে হচ্ছে, এতে কিন্তু কেউ কোনো ওষুধ দেয় না। কলার থোর কি, কলা গাছের যে ভেতরের অংশ সেটাই তো কলার থোর। তো এই কলার ভেতরের অংশ, এটা তো বাইরে থাকেই না, তাই সেক্ষেত্রে ওষুধ প্রয়োগ করার কোনো প্রয়োজন হয় না। কলার মোচা কি হচ্ছে, কলার কাঁধ নামার পরে যে নিচের অংশটা, যে নিচের ফুলটা, সেটাকেই বলছে কলার মোচা। এক্ষেত্রে কলার মোচাও ঢাকা অবস্থাতেই থাকে, মানে বাইরের পর্দাগুলো তো খাওয়া হয় না, ভেতরের যে মোচার যে অংশগুলো সেটাই খাওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও এটা ওষুধ প্রয়োগ করার কোনো প্রয়োজন হয় না। ডুমুর গাছেও ওষুধ কেউ দেয় না। থানকুনি, কচু বা শাক, এগুলোতে কোনো রকম কোনো বিষ কিন্তু প্রয়োগ করা হয় না, তাই এই সমস্ত শাকসবজি কিন্তু খাওয়া খুবই ভালো। এবার দেখো খাদ্য সংরক্ষণ। খাদ্য কিভাবে সংরক্ষণ করতে হয়, যে কোনো দেশেই খাদ্য সংরক্ষণ করা একটি জনগুরুত্বপূর্ণ কাজ। খাদ্য মূল্য বজায় রেখে ভবিষ্যতের প্রয়োজন মেটানো, দুর্যোগকালীন চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা ইত্যাদি কারণে খাদ্যদ্রব্য দীর্ঘদিন স্বাস্থ্যসম্মতভাবে মজুত করাকেই বলা হচ্ছে খাদ্য সংরক্ষণ। খাদ্য সংরক্ষণের গুরুত্ব। জীবাণুর আক্রমণ থেকে খাদ্যকে রক্ষা করা যায়, খাদ্যের পুষ্টিমূল্য বজায় রাখা যায়, দুর্যোগ অবস্থায় খাদ্য সরবরাহ ঠিক রাখা যায়, বাড়তি খাদ্য রপ্তানি করে উন্নতি করা যায় ইত্যাদি। তাহলে এই যে খাদ্য সংরক্ষণের গুরুত্ব কটা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। এই যে খাদ্য যে আমরা সংরক্ষণ করছি, কেন করছি, তার যে কারণগুলো, মানে খাদ্য সংরক্ষণের যে গুরুত্বগুলো সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। 4টি গুরুত্বের কথা বলা হয়েছে। কি কি? জীবাণু আক্রমণ থেকে খাদ্যকে রক্ষা করা যায়, খাদ্যের পুষ্টিমূল্য বজায় রাখা যায়, দুর্যোগ অবস্থায় খাদ্য সরবরাহ ঠিক রাখা যায়, মানে হট করে কোনো বন্যা বা কোনো আপৎকালীন অবস্থা সৃষ্টি হলো, সেক্ষেত্রে কি হবে, খাদ্য যদি মজুদ থাকে, খাদ্য যদি সংরক্ষণ করা থাকে, তাহলে কিন্তু মানুষকে না খেয়ে বা অনাহারে মরতে হবে না। বাড়তি খাদ্য রপ্তানি করে, মানে কারণ বন্যা টন্যা হলে দেখো ফসল তো উৎপাদন করা সম্ভব না, যতদিন পর্যন্ত আবার জমি তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই খাদ্য সংরক্ষণ থাকলে তবেই বাঁচা সম্ভব। বাড়তি খাদ্য রপ্তানি করে উন্নতি করা যায়, মানে নিজেদের চাহিদা মিটিয়ে যেটুকু বাড়তি সেটুকু বাইরে রপ্তানি করে দিলে কি হবে, অর্থনৈতিক অবস্থারও কিন্তু উন্নতি হবে। খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি। যে সমস্ত প্রক্রিয়া অবলম্বন করে খাদ্যকে বিভিন্নভাবে সংরক্ষণ করা হয় সেই সমস্ত প্রক্রিয়াকে বলা হয় খাদ্য সংরক্ষণ পদ্ধতি। মানে এই যে খাদ্যগুলোকে আমরা সংরক্ষণ করছি তার জন্য তো কিছু প্রক্রিয়া অবলম্বন করছি, এমনি তো খাদ্য রেখে এমনি তো সবজি যদি রেখে দিই তাহলে তো পচে যাবে, তাহলে সেক্ষেত্রে তো কিছু নির্দিষ্ট মানে পদ্ধতি আমরা অবলম্বন করছি। সেই পদ্ধতিগুলো কি কি? দেখো, তাপ প্রয়োগ,
শুষ্ককরণ বা রোদে শুকনো, রেফ্রিজারেশন বরফে জমানো, সংরক্ষক দ্রব্য প্রয়োগ মানে প্রিজারভেটিভ, যেটাকে আমরা বলি প্রিজারভেটিভ, চিনি ও লবণের দ্রবণের সংরক্ষণ। খাদ্য সংরক্ষণে অপরিচিত রাসায়নিক পদার্থের ব্যবহার ও প্রতিক্রিয়া। খাদ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এক্ষেত্রে স্বাস্থ্যের ঝুঁকি কোনোভাবেই কাম্য নয়। এখানে খাদ্যে ব্যবহৃত কয়েকটি ক্ষতিকারক রাসায়নিক পদার্থ সম্পর্কে আলোচনা করা হলো। দেখো কি, ফরমালিন। ফরমালিন খাদ্য সংরক্ষণের রাসায়নিক যৌগ নয়। ফরমালিন নামটার সঙ্গে কিন্তু আমরা অনেকেই পরিচিত, কিন্তু এই ফরমালিন কি বলবো, খুবই বিষাক্ত এবং ক্যান্সার উৎপাদক। দুধ, ফল, মাছ, মাংসকে পচন থেকে রক্ষা করার জন্য অতি লোভী এবং অসাধু ব্যবসায়ীরা এটা ব্যবহার করে থাকেন। এর দীর্ঘমেয়াদী ব্যবহারে লিভার, কিডনি নষ্ট হয়। ক্যান্সার, বদহজম, শ্বাসকষ্ট, হাঁপানি ইত্যাদি নানা জটিলতা দেখা যেতে পারে। ফরমালিনের ব্যবহার খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অসততার কারণে ফরমালিনের ব্যবহার ঝুঁকিপূর্ণ হিসাবে দেখা গেছে। ফরমালিন ব্যবহার কিন্তু পুরোপুরি নিষেধ, কিন্তু তবুও এই অসাধু ব্যবসায়ীরা এই যে বেশি কারা ব্যবহার করে থাকে, দুধ ব্যবসায়ীরা, ফল ব্যবসায়ীরা, মাছ ব্যবসায়ীরা, এরা কি করে খাবারে ফরমালিন দিচ্ছে। কেন? এটাকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য। যার ফলে মানুষ এই ফরমালিনযুক্ত খাবার যখন খাদ্য হিসেবে গ্রহণ করছে, তখন নানা রকম ক্যান্সার, বদহজম, শ্বাসকষ্ট, হাঁপানি ইত্যাদি জটিলতা দেখা যাচ্ছে। এই সমস্ত কারণেই কিন্তু ক্যান্সারের ঝুঁকি অনেকাংশেই বেড়ে গেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটা লাইক এবং একটি কমেন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর তোমাদের লাইক এবং কমেন্ট এবং ভরসা পেলেই কিন্তু আমি আরো ভালো ভালো এবং নতুন নতুন ক্লাস আনতে ইন্সপায়ার হব। তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথেও কিন্তু এই ক্লাসটি শেয়ার করে নেবে। তাতে করে কি হবে, তুমি এবং তোমার ফ্রেন্ডস প্রত্যেকেই কিন্তু উপকৃত হবে এই ক্লাসটি থেকে। আর তোমরা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে, তত তাড়াতাড়ি আমি তোমাদের জন্য লাইভ প্র্যাকটিস সেট কিন্তু নিয়ে আসবো। সেটা জিকেই হোক বা আপার প্রাইমারি সিডিপি প্র্যাকটিস সেটই হোক বা অন্য যে কোনো সাবজেক্ট। তো চলো পরের অংশটুকু দেখি। ক্যালসিয়াম কার্বাইড ফল পাকানোর জন্য এটি ব্যবহৃত হয়। এটি একটি যৌগ বা জলীয় বাষ্প সংস্পর্শে অ্যাসিটিলিন নামক গ্যাস উৎপন্ন হয়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। অ্যাসিটিলিন ইথিলিনের মতো ফল পাকাতে সাহায্য করে। অ্যাসিটিলিনের ব্যবহার ঠিক নয়। এবার ইথিলিন, ফল নিজেই ইথিলিন তৈরি করে এবং পাকতে সাহায্য করে। ফল সৃষ্ট ইথিলিনকে ফলের হরমোন বলা হয়, কিন্তু একসঙ্গে অনেক ফল পাকাতে সারা বিশ্বে ইথিলিন গ্যাস ব্যবহার করা হয়। তখন ইথিলিনকে রাইপিং এজেন্টও বলা হয়ে থাকে। ইথিলিন ব্যবহারের ফলে ফল সুমিষ্ট হয় এবং অতি অপরিপক্ক ফলে ইথিলিন ব্যবহার করা উচিত নয়। ফল পাকানোর অন্তত 7 থেকে 8 দিন পরে তাকে বাজারজাত করা উচিত। এই গেল ক্যালসিয়াম কার্বাইড আর ইথিলিন। দেখো এবার নেক্সট কি আছে। এবার আছে কালটার। এটি একটি হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ। গাছে থাকা অবস্থায় এটি আমে প্রয়োগ করা হয়, যাতে ফল দ্রুত পরিপক্ক হয়, অথচ দীর্ঘদিন গাছে থাকে, ফলে ব্যবসায়ীরা ধীরে ধীরে বিক্রি করার সুযোগ পায়। কালটার স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক। তাহলে খাদ্যে বিষাক্ত পদার্থ ব্যবহারের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, যাতে অসাধু ব্যবসায়ীরা এই কালটার বা ক্যালসিয়াম কার্বাইড, ইথিলিন ব্যবহার করা যেতে পারে, তবে ক্যালসিয়াম কার্বাইড, কালটার এগুলো কিন্তু মারাত্মক ক্ষতিকারক। তবে এক্ষেত্রে কি কি পদক্ষেপ নিলে এই অসাধু ব্যবসায়ীরা এই বিষাক্ত পদার্থ খাবারে ব্যবহার করবে না। দেখো কি কি পদক্ষেপ নেওয়া উচিত। খাদ্যে বিষাক্ত পদার্থ ব্যবহারের পরিণতি সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে, যেমন রেডিও, টিভি, সংবাদপত্র, লিফলেট, পোস্টার, মাইকিং সহ গণমাধ্যমগুলোকে ব্যবহার করা যেতে পারে প্রচার করার জন্য। দেখো জনগণ যত সতর্ক হবে, জনগণ এর পরিণতি সম্পর্কে যত জানবে, তত কি করবে, এই কার্বাইড দিয়ে ফল পাকানো খাদ্য, তারপরে হচ্ছে ফল মূল, সবজি, কালটার ব্যবহৃত ফল, এগুলোকে কি করবে,
এগুলোকে পরিহার করবে, ফলে অসাধু ব্যবসায়ীরা তখন এই জিনিসগুলো ব্যবহার করবে না এবং সেই সমস্ত ফল বা সবজি বিক্রি করবেও না, মানে বিক্রিই হবে না। তখন সেই ক্ষেত্রে তারা তো এটা ব্যবহার করবে না। তাই মানুষকে আগে সচেতন করা প্রয়োজন বেশি। ভোক্তা আইন সম্পর্কে সচেতন করা এবং তা কঠোরভাবে পালন করার ব্যাপারে প্রশাসনিক দায়িত্ব পালন করা, মানে যে আইনটা রয়েছে এটার ব্যবহারের যে কঠোর শাস্তি, তার যে আইন, সেই সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। আইন লঙ্ঘনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে, মানে যারা শুনছে তো শুনছে, কিন্তু যারা শুনছে না, এই আইনটাকে মানছে না, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। এবার আসি প্র্যাকটিস সেটে। এই অবধি ছিল তোমাদের ক্লাস। এবার শুরু করব, মানে এখান থেকে আসন্ন যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করব। চলো দেখো কি বলেছে, সুষম খাদ্য বলতে কি বোঝায়? সুষম খাদ্য বলতে কি বোঝায়? পুষ্টিকর খাদ্য, বলবর্ধক খাদ্য, খাদ্যের 6টি উপাদান বিশিষ্ট খাদ্য সামগ্রী, নাকি দৈহিক চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণে খাদ্য উপাদান সমন্বয়ে তৈরি খাদ্য? এটা সমন্বয়ে হবে। আর দেখো এই যে 4টে অপশনের মধ্যে কি মনে হচ্ছে? অপশন ডিটা রাইট মনে হচ্ছে না? কেন? কারণ আমি আগেই বলেছি সুষম খাদ্য কি, তাদের লিঙ্গ, বয়স, কায়িক পরিশ্রম ইত্যাদির ওপর বিবেচনা করে দেহের যে 4টি খাদ্য উপাদান সেগুলোর কথা মাথায় রেখে যে খাদ্য তালিকা তৈরি করা হচ্ছে সেটাই হচ্ছে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। তাহলে লাস্টের অপশনটাই সঠিক হবে, যে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বলছে? দৈহিক চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণে খাদ্য উপাদান সমন্বয়ে তৈরি খাদ্য। নেক্সট কোশ্চেন, রাফেজ বা আঁশের কাজ হলো খাদ্য পরিপাকে সহায়তা করা, দেহ থেকে অপাচ্য খাদ্য বের করে দিতে সাহায্য করা, দেহের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করা। নিচের কোনটি সঠিক? তাহলে এই কোশ্চেনটা, মানে আঁশ বা রাফেজ কি এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে কিন্তু তোমাদেরকে খুব ডিটেলসে আমি পড়িয়েছি, তাই এই কোশ্চেনটা কিন্তু আমি বলে দেব না। এই 2 নাম্বার কোশ্চেনটা থাকবে তোমাদের HW। এই কোশ্চেনের অ্যান্সারটা প্রত্যেকে কমেন্ট করে আমাকে অবশ্যই বলবে যে এই কোশ্চেনের অ্যান্সার এই, মানে এরকম বলবে কোশ্চেন নাম্বার 2 অপশন এত, কোশ্চেন নাম্বার 2 অপশন এত, এইভাবে করে কিন্তু কমেন্ট করবে প্রত্যেকে। তো চলো এটা HW থাকলো, আমি নেক্সট কোশ্চেনের দিকে এগোই। কোনো ব্যক্তির দ্রুত আরোগ্য লাভের জন্য প্রয়োজন সুষম খাদ্য গ্রহণ, রাফেজযুক্ত খাদ্য গ্রহণ, কম চর্বি শর্করাযুক্ত খাদ্য গ্রহণ, কোনটা প্রয়োজন? দেখো কোনো ব্যক্তির দ্রুত আরোগ্য লাভের জন্য সুষম খাদ্য, হ্যাঁ অবশ্যই প্রয়োজন। রাফেজযুক্ত খাদ্য গ্রহণ না কম চর্বি শর্করাযুক্ত খাদ্য গ্রহণ সেই মুহূর্তে প্রয়োজন। রাফেজযুক্ত মানে খাদ্য কিন্তু দ্রুত আরোগ্য লাভের জন্য নয়। রাফেজযুক্ত খাদ্য খাওয়া প্রয়োজন যাতে রোগ নাই হয়। তাই 1 আর 3 হবে রাইট অ্যান্সার, অপশন বি। সুষম খাদ্য নির্বাচনের সময় আপনি কোনটির সাহায্য নেবেন? সুষম খাদ্য নির্বাচনের সময় আপনি কোনটির সাহায্য নেবেন? দেখো কি বলছে, সুষম খাদ্য পিরামিড, মৌলিক খাদ্য শ্রেণী, বিভিন্ন ধরনের খাদ্য উপাদান, না সুষম খাদ্য পিরামিড ও মৌলিক খাদ্য শ্রেণী, কোনটি? দেখো অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সুষম খাদ্য নির্বাচনের সময় কোনটির সাহায্য নেওয়া উচিত? সুষম খাদ্য পিরামিডেরও সাহায্য নেওয়া উচিত, মানে কোন কোন খাবার আমাদের শরীরে প্রয়োজন সেটার একটা ব্যালেন্স ডায়েট, আর একটা কি মৌলিক খাদ্য শ্রেণী, মৌলিক খাদ্য শ্রেণীর কথা মাথায় রাখা উচিত। যে কোনো ফলকে ধুয়ে খেলে কি হয়? প্রোটিন নষ্ট হয়, ভিটামিন নষ্ট হয়, কার্বোহাইড্রেট নষ্ট হয়, না ফলের ওপর যদি রং করা থাকে তা কিছুটা দূর হয়? দেখো ফল ধুয়ে খেলে কোনোদিন প্রোটিন নষ্ট হবে না, গেল। ভিটামিনও নষ্ট হবে না, না ভিটামিন তো ফলের রসের ভেতরে থাকে, কার্বোহাইড্রেট না শ্বাসে থাকে। তাহলে ফলের ওপর যদি রং করা থাকে তাহলে কি দূর হয়? যে কোনো ফলকে ধুয়ে খেলে কি দূর হয়? ফলের ওপর যদি রং করা থাকে সেই ক্ষেত্রে রংটা কিন্তু দূরীভূত হয়। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
এই মানে এই টাইপের কোশ্চেনগুলো না কি হয়, দেখলেই বোঝা যাবে। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো আর একটু থিওরিটা পড়ার চেষ্টা করো, ওই জন্যই আমি থিওরি ক্লাসটা রাখছি, যাতে তোমাদের একটু সুবিধা হয়। এই থিওরি ক্লাসটা যখন তোমরা ঠিক করে ফলো করবে, তখন কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার করা কিন্তু কোনোভাবেই কঠিন মনে হবে না। চলো নেক্সট। অনেক সময় দেখা যায় সবুজ ফল বা সবজি জলে দেওয়া মাত্র জল কিছুক্ষণ পরে সবুজ হয়ে যায়, এর কারণ কি? ফলের নিজস্ব রং কিছুটা জলে দ্রাব্য, ফলের ওপর রং করা থাকে যা জলে দ্রাব্য, উভয়ই হতে পারে, না কোনোটিই নয়। দেখো, ফলের নিজস্ব রং কিন্তু কখনোই জলে দ্রাব্য নয়, মানে ফলের নিজস্ব রং কিন্তু কখনো ওঠে না। ওঠে কি? না, ওঠে না। হ্যাঁ, এবার কিছু ফলের রস আছে যেগুলো মানে যেমন বেদানার রস লাল হয়, সেক্ষেত্রে ওটা জলে দিলে লাল হবে, কিন্তু তার উপরের যে খোসা সেটাকে যখন ধোয়া হয়, সেই ধোয়ার সময় কি তার কোনো রং বেরোয়? না, বেরোয় না। তাহলে ফলের নিজস্ব রং কিছুটা জলে দ্রাব্য, এই অপশনটা ভুল যদি হয়, তাহলে উভয়ও হবে না, কোনোটিই নয়, এটাও হবে না। কারণ কি, ফলের ওপর যদি রং করা থাকে সেটা তো জলে দ্রাব্য। তাই অনেক সময় মানে দেখা যায় যে ধুয়ে ধুয়ে খেলে সেই সবজি বা ফলের রং কিন্তু অনেকটা জলে উঠে আসে। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বাজার থেকে ফল কেনার পরে আমাদের কি করা উচিত? ফলকে কয়েকদিন বাইরে রেখে দেওয়া, যাতে ফলের বাইরের ত্বকে যদি কোনো বিষাক্ত পদার্থ থাকে তা নষ্ট হয়। ফল বেশি দিন বাইরে রেখে দিলে ফল তো শুকনো হয়ে যাবে, ফল খাওয়ার কোনো মানে হবে না, শুকনো ফল। ফলকে গরম জলে ধোয়া, না, কখনোই না। ফলকে ফ্রিজের মধ্যে রেখে তারপর খাওয়া, না, সেটাও নয়। তাহলে ফলকে বেশ কয়েকবার ভালো করে ধোয়া। হ্যাঁ, ফল বাজার থেকে কেনার পরে আমরা অনেকক্ষণ জলে চুবিয়ে রাখতে পারি, নুন জলে চুবিয়ে রাখতে পারি, ভালো করে ধুয়ে নিতে পারি। তাহলে কি হবে? জীবাণুমুক্ত হওয়া সম্ভব, মানে বা রং যেগুলো থাকে সেগুলো কিন্তু মানে দূরীভূত করা সম্ভব। নেক্সট কোশ্চেন। কাটা ফল। কাটা ফল ঠান্ডা জলে ধুয়ে খাওয়া উচিত, গরম জলে ধুয়ে খাওয়া উচিত, ফ্রিজে ঠান্ডা করে খাওয়া উচিত, নাকি খাওয়া উচিত নয়? না, খাওয়া উচিত নয়। কাটা ফল কিন্তু কখনোই খাওয়া উচিত নয়। এগুলো কিন্তু ভেরি ইজি কোশ্চেন। তোমরা যত তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, তত তাড়াতাড়ি কিন্তু আমার লাইভ ক্লাস আনতে সুবিধা হবে। তাই তোমরা দেরি না করে ঝটপট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট লাইভে নিয়ে আসতে পারি। তোমাদের সাথে আলোচনা করে কিন্তু সেগুলো আমরা সলভ করব। তো চলো, রাস্তায় বিক্রিতে কি বলছে কোশ্চেন, এক সেকেন্ড দাঁড়াও। রাস্তায় বিক্রিতে লেবুর জল বা আখের রস শরীরের পক্ষে ততটা ক্ষতিকারক নয়, শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তৃষ্ণা মেটাতে সাহায্য করে, কোনোটিই নয়। দেখো, তৃষ্ণা মেটাক আর যাই মেটাক, রাস্তার ধারে যখন সেটি বিক্রি করছে, সেটি কিন্তু কখনোই মানে খাওয়া ভালো আমি বলবো না। আমি কেন, কেউই বলবে না, বিজ্ঞানের ভাষায় এটা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তাহলে অপশন বি। সেকেন্ড। 10 নম্বর কোশ্চেন। ফল ধুয়ে খাওয়াতে ফলের ত্বকের পুষ্টিগুণ নষ্ট হয়। ফল ধুয়ে খাওয়াতে ফলের ত্বকের পুষ্টিগুণ নষ্ট হয়, ফল থেকে জীবাণু দূর করা যায়, ফলের গায়ে থাকা রং দূর করা যায়, ধুলোবালি মুক্ত করা যায়, ফল থেকে জীবাণু দূর করা যায়। অপশন বি। 11 নম্বর কোশ্চেন। সবজি রান্না করার উপায় কি? সবজি রান্না করার উপায় হচ্ছে, সবজিকে কেটে গরম জলে ভালো করে ধুয়ে ফুটিয়ে রান্না করা উচিত। সবজি বেশিক্ষণ ফোটানো উচিত নয়। সবজিকে তেলে ভেজে রান্না করা উচিত। সবজিকে ভালোভাবে ধোয়ার পরে কেটে ভালো করে ফুটিয়ে রান্না করা উচিত। কি হবে? অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট। সবজি থেকে কীটনাশক পদার্থ দূর করার উপায় কি? ধুয়ে সম্পূর্ণরূপে দূর করা যায়, ধুয়ে কিছুটা দূর করা যায়, ফুটিয়ে ভালোভাবে রান্না করলে দূর হয়ে যায়, ধোয়ার পরে ফোটালে বিষক্রিয়া সম্পূর্ণ দূরীভূত হয় না। তাহলে সবজি থেকে কীটনাশক পদার্থ দূর করার উপায়টা কি হবে বলো তো? কারেক্ট অ্যান্সার কি হবে? ধুয়ে কিছুটা দূর করা যায়, অপশন বি। নেক্সট। শারীরিক গঠন ঠিক রাখার জন্য প্রত্যেকের টাটকা ফল ধুয়ে খাওয়া উচিত।
ফলকে ফ্রিজে রেখে খেলে তা জীবাণুমুক্ত হয়। আমিষাশীদের ফল খাওয়ার প্রয়োজন নেই, প্রত্যেকের ফল খাওয়া উচিত। এই অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কলা জাতীয় ফলকে ধুয়ে খাওয়া উচিত, না ধুয়েও খাওয়া যেতে পারে। খোসা ছাড়িয়ে ধুয়ে খেলে খাদ্যগুণ কিছুটা নষ্ট হবে, না ধুয়ে কলার খোসা ছাড়িয়ে খাওয়া যেতে পারে। অবশ্যই কলার তো যেটা আমরা খাই যে শাঁসটা, সেটা তো ভেতরে থাকে, বাইরে কলার খোসা থাকে, তাহলে সেক্ষেত্রে কলার খোসা ছাড়িয়ে, ওটা ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কলার খোসা ছাড়িয়ে খাওয়া যেতে পারে না ধুয়ে। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 15, খাদ্য নষ্ট হওয়ার কারণ কোনটি? মশামাছি, জীবাণু, তেলাপোকা না ইঁদুর? জীবাণু। জীবাণু হচ্ছে খাদ্যে পচন ধরার প্রধান কারণ। এখানে নষ্ট বলতে পচন ধরার কথা বোঝানো হয়েছে। খাদ্য নষ্ট হওয়ার প্রভাব বিস্তারকারী বিষয়গুলি কি কি? তাপ, আর্দ্রতা, অম্লতা। নিচের কোনটি সঠিক? খাদ্য নষ্ট হওয়ার প্রভাব বিস্তারকারী বিষয়গুলো কি কি সেটা বলতে বলেছে। তাপ, আর্দ্রতা নাকি অম্লতা? তিনটেই হবে। খাদ্য নষ্ট হয়, তাপেও নষ্ট হয়, অতিরিক্ত তাপে, অতিরিক্ত গরমে, অতিরিক্ত আর্দ্রতা সাথে সাথে পরিবেশও নষ্ট হয়ে যায়, অতিরিক্ত অম্লতার কারণেও নষ্ট হয়ে যায়। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। খাদ্য সংরক্ষক দ্রব্য বা প্রিজারভেটিভ কোনটি? ফরমালিন, কাটলার, ইথিলিন, ভিনিগার ও সোডিয়াম বেনজয়েড। কোনটি হচ্ছে খাদ্য সংরক্ষক দ্রব্য? খাদ্য সংরক্ষক দ্রব্য হলো ভিনিগার এবং সোডিয়াম বেনজয়েড। দেখো ফরমালিন কি হয়? পচন রোধে সাহায্য করে, কাটলার আর ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। তাহলে এর মধ্যে খাদ্য সংরক্ষক বা প্রিজারভেটিভ কোনটি? ভিনিগার বা সোডিয়াম বেনজয়েড। এন্ড লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন কি বলছে? ক্যালসিয়াম কার্বাইড কি কাজে অপব্যবহার করা হয়? ফল পাকানোর কাছে। এটা তো সবাই জানে, এটা বাকি অপশন পড়ারই প্রয়োজন নেই। তাহলে এই ছিল আজকের লাস্ট কোশ্চেন। তো সকলের কেমন লাগলো আজকের সেশনটি কমেন্ট করে জানাতে ভুলো না। যে এইচডব্লিউটা দিয়েছি সেটাও কমেন্টে জানিও। আর ক্লাসটি খুব বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যত তাড়াতাড়ি শেয়ার করবে তত তাড়াতাড়ি নতুন ভিডিও চলে আসবে। আজকের মতো ফুড অ্যান্ড নিউট্রিশনের চ্যাপ্টার শেষ, এর পরের দিন আমি অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আজকে এই অবধি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।